গুম থেকে তাদের রিলিজ করার আগে তাদেরকে কিছু ভুয়া মামলা দেওয়া হয়। এই মামলাগুলোকে আমরা অলমোস্ট প্যাটার্ন দেখতে পারি আজকাল, একটা প্যাকেজ মামলা আমরা প্যাকেজটা দেখতে পারি। কিছু তো আছে যেগুলো ডিএসএ অ্যাক্টের আন্ডারে দেয়, এছাড়া দেয় হলো অ্যান্টি টেররিজম অ্যাক্টের আন্ডারে এবং আর্মস অ্যাক্টের আন্ডারে, এক্সপ্লোসিভস অ্যাক্টের আন্ডারে। এই ধরনের ভুয়া মামলা দেওয়ার যে একটা ট্রমা সৃষ্টি হয় সার্ভাইভিং পপুলেশনে, সেটা কি, যে তারা যখন বের হয়, অর্থাৎ তারা গুম থেকে বেরোলো, তাকে জেলে প্রেরণ করা হলো, জেল থেকে এক পর্যায়ে সে বেরোচ্ছে হলো কয়েকটা টেররিজম অ্যাক্টের মামলা নিয়ে। আমাকে যখন এই বক্তব্যটা দেওয়ার ব্রিফ করা হয়েছে, তখন আমার মনে হয়েছিল যে মহাভারতকে এক পাতায় নিয়ে লিখতে বলা হচ্ছে। এত বড় একটা জিনিসকে এত কম সময় এত ছোটোভাবে উপস্থাপন করাটা কঠিন, কিন্তু আমি চেষ্টা করব। পূর্বের একজন বক্তা বলে গেলেন যে স্ট্যাটিস্টিক্সগুলো এখনো ক্লিয়ার না। আমি ওনার সাথে একমত। যদিও আমরা অনুসন্ধান করছি, আমরাও বলতে বাধ্য হচ্ছি স্ট্যাটিস্টিক্সগুলো ক্লিয়ার না। 1800-র উপরে ইন্ডিভিজুয়াল কমপ্লেন্ট আমাদের কাছে আছে, ঠিক আছে, কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন কমপ্লেন্ট দেখি এবং আমরা জানি, আমাদের এস্টিমেট বলছে যে এর থেকে ডবল থেকে ট্রিপল কমপ্লেন্ট এখন আমরা পাইনি, কারণ অনেকে ভয় পাচ্ছেন আসতে, অনেকে ভয় পাচ্ছেন অলরেডি, অথবা অনেক পরিবারে ওনারা এই ট্রমাটা আবার রিওপেন করতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রেও তারা আসেন না। এবং এটা খুবই ভ্যালিড কমপ্লেন ছিল পূর্বের বক্তার, যে রিপোর্টগুলো রিলিজড হচ্ছে না। ব্যাপারটা আসলে অতটা সরলীকরণ করাটা একটু কঠিন, কারণ রিপোর্টের যে পার্টগুলো পাবলিক কনসামশনের জন্য সেগুলো নন এম্বার্গো করে দেওয়া হয়েছে, কিন্তু মাথায় রাখতে হবে যে গুমের ক্রাইমটা এখনও কিন্তু বিচার হয়নি এবং অনেকে যারা দোষী তারা এখনও তাদের পূর্বের পজিশনে আছেন। তো রিপোর্টের বিশাল অংশ থাকে হলো ভিকটিমদের ইন্ডিভিজুয়াল কেস ডিসকাস করে, সেখানে ভিকটিমরা আইডেন্টিফাইড ইনফরমেশন যদি বের হয়ে যায়, তাহলে তাদের প্রতি তাদের একটা রিস্ক থেকে থাকে বলে আমরা মনে করি। এ কারণেই কাজটা আসলে প্রচণ্ড চ্যালেঞ্জিং, কারণ আপনি এমন একটা জিনিস অনুসন্ধান করার চেষ্টা করছেন যেখানে যারা দোষী সাব্যস্ত হতে পারেন তারা এখনো ইন পজিশনস যেখানে তারা অনুসন্ধানে বাধা সৃষ্টি করতে পারে। যাই হোক, এই 1800 কমপ্লেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি? আমরা দেখি যে কয়েকশো কেসে ওনারা এখনো ফেরত আসেননি এবং বেশ একটা সংখ্যক মানুষ যারা সার্ভাইভার তারা ফেরত এসেছেন। যারা সার্ভাইভার তাদের 99% কেসে আমরা দেখি যে তাদেরকে বের করার আগে, অর্থাৎ গুম থেকে তাদের রিলিজ করার আগে তাদেরকে কিছু ভুয়া মামলা দেওয়া হয়। এই মামলাগুলোকে আমরা অলমোস্ট প্যাটার্ন দেখতে পারি আজকাল, একটা প্যাকেজ মামলা আমরা প্যাকেজটা দেখতে পারি। কিছু তো আছে যেগুলো ডিএসএ অ্যাক্টের আন্ডারে দেয়, এছাড়া দেয় হলো অ্যান্টি টেররিজম অ্যাক্টের আন্ডারে এবং আর্মস অ্যাক্টের আন্ডারে, এক্সপ্লোসিভস অ্যাক্টের আন্ডারে। এই ধরনের ভুয়া মামলা দেওয়ার যে একটা ট্রমা সৃষ্টি হয় সার্ভাইভিং পপুলেশনে, সেটা কি, যে তারা যখন বের হয়, অর্থাৎ তারা গুম থেকে বেরোলো, তাকে জেলে প্রেরণ করা হলো, জেল থেকে এক পর্যায়ে সে বেরোচ্ছে হলো কয়েকটা টেররিজম অ্যাক্টের মামলা নিয়ে, ঠিক আছে, তখন একটা প্রচণ্ড সোশ্যাল স্টিগমা ফেস করে। সেটা যে শুধু ভিকটিম নিজে ফেস করে তা না, তার গোটা পরিবার নিয়ে ফেস করে, কাজ ওদের সাথে সবাই কথা বলা বন্ধ করে দেয় বিকজ পোটেনশিয়ালি একজন টেররিস্ট। তো এগুলো অনগোয়িং জিনিস চলতেই থাকে। তো আমি আমার বক্তব্যটা ভাগ করব তিনটে ভাগে। একটা হলো আমি ট্রমা নিয়ে কথা বলবো, দ্বিতীয়ত আমি রেজিলিয়েন্স নিয়ে কথা বলবো, এবং থার্ড আমি কথা বলবো হলো রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে, অর্থাৎ ফিউচার কি রিস্ক আমরা এনভিশন করতে পারছি যেখানে হবে। প্রথমে ট্রমার ক্ষেত্রে আমি দুটো ভাগ করবো, একটা হলো পরিবারের ট্রমা আর অন্যটা হলো গিয়ে সার্ভাইভারদের ট্রমা। পরিবার ট্রমায় আসি। এতদিন পর্যন্ত আসলে পরিবারের ট্রমাটা অনেকাংশে ফোকাস পেয়েছে, বিকজ সার্ভাইভাররা 5ই আগস্টের আগে খুব সাহসী সার্ভাইভার অবশ্যই, যেমন কর্নেল হাসিন আছেন, ওনারা কথা বলার সাহস পেয়েছিলেন, কিন্তু অনেক সার্ভাইভারই আসলে 5ই আগস্টের কথা বলেনি বা বলতে পারেনি, সম্ভব ছিল না। কিন্তু পরিবার, মায়ের ডাকের মতো যে লাবণী আপা এখানে আছেন, তুলিয়া আপা আছেন, ওনাদের মতো প্রচণ্ড সাহসী মানুষরা পরিবারের দিকটা সবসময় তুলে ধরেছেন সেই 2013 থেকে। আমরা কি ধরনের কেস এখন পাচ্ছি? একটা ছোট একটা মেয়ে এসেছিল আমার অফিসে, একা এসেছিল, ওকে কারণে মনে আছে কারণ স্কুল ইউনিফর্ম পরেছিল। সাধারণত স্কুল ইউনিফর্ম পরা বাচ্চা আমার অফিসে আসার কথা না। তো এসে ওর বাবাকে গুম করে ফেলা হয় বেশ অনেক বছর আগে, ওর বাবার ফাইলটা আমাকে দিচ্ছে। তো আমি বলেছি যে আপু তুমি একা, ব্যাপার কি, মানে তোমার ফ্যামিলি কই? তো আমাকে বলছে যে বাবার ওই ঘটনার পরে মানে প্রেশার না নিতে পারে আমার বড় ভাই পাগল হয়ে গিয়েছে, আর আমার মা এখনো আসলে ব্যাপারটা মেনে নিতে পারছে না। প্রতিদিন সকালে আমার বাবার শার্ট ইস্ত্রি করে, এখনো যে উনি মারা গেছেন এটা আসলে, বা উনি যে আসবেন না, এইগুলো জিনিসগুলো নিতে পারে না। কিন্তু আপু আমার বয়স ছিল 6 যখন আমার বাবাকে নিয়ে যাওয়া হয়, আমি এটা নিয়ে আর থাকতে পারবো না, আপনি একটা সমাধান করে দেন, বলে দেন যে চলে গেছে।
বলে দেন যে গল্পটা শেষ হয়ে গেছে, তাহলে আমি এখান থেকে মুভ অন করতে পারছি। এই অসুবিধাটা যে ফ্যামিলিজ মুভ অন করতে পারছে না, এটা আমরা বারংবার দেখতে পাচ্ছি যেসব পরিবারের ভিকটিমরা ফেরেনি। কেন মুভ অন করতে পারে না? দেখেন, যদি কেউ গুম হয়ে যায়, একজন যদি মারা যায়, তাহলে কিন্তু তার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি ভাগ বটারা করা সম্ভব, আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকাগুলো ভাগ হয়ে যায়, এভরিথিং ইজ পসিবল। কিন্তু কেউ যদি গুম হয়ে যায় তাহলে কিন্তু সেটা সম্ভব না, কারণ সে নিখোঁজ, অর্থাৎ তার ব্যাংক অ্যাকাউন্টে আপনি হাত দিতে পারবেন না। আমার কাছে বহুত ফোন কল আমরা পাই যেখানে ফোন করে বলছে যে আমি দেখতে পাচ্ছি ডিপিএস এর টাকাটার ভ্যালু কমে যাচ্ছে, কিন্তু আমি তো অ্যাক্সেসই করতে পারছি না। আপনি টাকাটার কোনো অ্যাক্সেস করতে পারবেন না, আপনি সম্পত্তি ভাগ করতে পারবেন না, কিছু করতে পারবেন না। আপনি একটা স্ট্যাসিসে অলমোস্ট পরিবারগুলো হয় কি ওভারনাইট পথে বসে যায়। এবং অনেক ভদ্রমহিলা ওনারা যারা মানে যে স্ত্রীরা রয়ে যান, তারা কি বিধবা না সধবা, এই অ্যান্সারটা কোনো নাই, ঠিক আছে? এবং এটার অনেক বড় রেপারকাশনস থাকে, কারণ সে মুভ অন করবে কীভাবে? সে একে তো প্রচণ্ড গরিব হয়ে গেল হঠাৎ করে, দ্বিতীয়ত হলে তার কোনো মুভ অন করার প্যাথওয়ে থাকে না, ইত্যাদি কারণে আমরা দেখি যে ফ্যামিলিগুলো প্রচণ্ডভাবে ট্রমাটাইজড হয়ে যায়। এবং এই ট্রমাটা আমি বলবো আমার জন্য কাউন্টারইনটিউটিভ ছিল। যখন 5 আগস্টের পরে ট্রমাটা দেখলাম বেড়ে গেল, মানে এটা আমার জন্য একদম কাউন্টারইনটিউটিভ ছিল। একটু আগে লাবণ্যর সাথে যখন কথা বলছিলাম তখন ওটা দেখলাম যে উনিও বলছেন যে মানে যারা এতদিন ধরে অপেক্ষা করেছে, 2013 থেকে অপেক্ষা করেছে, তারা ভেবেছেন যে আচ্ছা 5 আগস্টের পরে কয়েকজন বেরিয়েছিলেন, মাইকেল চাকমা উনি বেরিয়েছেন, ব্যারিস্টার আরমান বেরিয়েছে, তাহলে হয়তো আমাদেরও চলে আসবে। এই যে নতুন করে একটা আশা হলো এবং তারপরে সেই আশার কোনোভাবে ফলপ্রসূ হচ্ছে না, এটা তখন তাদেরকে রিট্রমাটাইজ করে ফেলেছে। কতটা ইম্প্যাক্ট হয় ফ্যামিলিতে, আমি একটু উদাহরণ দিই। উদাহরণটা হাস্যকর শোনালে, আমি ভদ্রলোকের সাথে যেহেতু কথা বলেছি আমার কাছে ইটস স্টাক ইন মাই মাইন্ড। তো একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম, উনি নিজে গুম ছিলেন। তো উনি আমাকে বলছিলেন যে উনি ছাড়া পাওয়ার পরে বাড়িতে যখন ফেরত গেলেন, তো ওনার পরিবারের মানে অনেক ধরনের বাধ্যবাধকতা চলে আসলো। তার মধ্যে একটা ছিল যে উনি ওনার বাড়িটা ছিল মানে রাস্তার কাছে, ঠিক আছে? তো উনি যদি কোনো ধরনের ধরেন বাসায় উত্তেজিত হয়ে জোরে কথা বলছে, সাথে সাথে ওনার বাসায় ওনাকে জোরে কথা বলে থামিয়ে দেওয়া হতো। ইনফ্যাক্ট উনি আমাকে বললেন যে আমি জোরে কথা বললে আমার বউ আমার সাথে ঝগড়া করতো এবং তারপরে আমার বড় ভাইকে ফোন করে কমপ্লেন করতো যে ও কিন্তু জোরে কথা বলছে। আমি বলছি জোরে কথা বললে এটা করতো? বলে হ্যাঁ। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 5 আগস্ট পরে কি হলো? বলে 5 আগস্ট পরে জোরে কথা বললে আর বকা দেয় না। বলছে কেন বউ বকা দেয় না? বিকজ সে ভয় পাচ্ছে না যে আওয়াজটা তার বাড়ির বাইরে যাবে এবং কেউ যদি এসে আবার তার হাজব্যান্ডকে তুলে নিয়ে যায়। আপনি দেখেন যে কতটা ইনভেসিভ হতে পারে একটা ক্রাইম, যে আপনি মানে ক্রাইমটা বেডরুম পর্যন্ত চলে আসছে, যে সে জাস্ট স্বামী জাস্ট জোরে কথা বলছে, এতে বউ একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলছে আউট অফ ফিয়ার, নট বিকজ সে রেগে আছে হাজব্যান্ডের উপরে, বাট সিম্পলি আউট অফ ফিয়ার যে আমার হাজব্যান্ডের কী হবে যদি আবার ধরে নিয়ে যায়। তো প্রথম পার্টটা আমি বলেছিলাম, আমি বলবো হলো যেসব পরিবারে ফেরত আসেনি তাদের কথা। এখন দ্বিতীয় পার্টটা আমি কথা বলবো হলো যারা সার্ভাইভার্স ফেরত এসেছে তাদের ক্ষেত্রে আমরা কি দেখছি। সার্ভাইভার্সদের সাথে আমরা অনেক সময় কাটাই। অনেক সময় কাটানোর দুটো কারণ আছে। আমি উদাহরণ দিয়ে সময় কতটা কাটাই, মাঝে মাঝে আমি ইন্টারভিউ নিয়েছি, অনেক সময় একটা ইন্টারভিউ মনে হচ্ছে 5 ঘন্টা হয়ে গিয়েছিল। 1.5 ঘন্টার নিচে আসলে সার্ভাইভারদের সাথে আমাদের কোনো ইন্টারভিউ হয় না, কারণ ওনারা আমাদেরকে দুটো জিনিস দিতে পারে। একটা হলো, অথবা একটা জিনিস আমরা নেই, একটা হয়তো আমরা দিই। যে জিনিসটা আমরা নেই বা পাই ওনাদের কাছ থেকে সেটা হলো আলামত, ক্লুজ, ঠিক আছে? বেশিরভাগ সিক্রেট ডিটেনশন সেন্টার আমরা আসলে বের করেছি সার্ভাইভারদের এই ডেসক্রিপশন মিলিয়ে বের করেছি। হ্যাঁ, যেমন একটা উদাহরণ দিয়ে, একটা ক্ষেত্রে আমাকে একজন সার্ভাইভার বলেছিল যে আমার সেলে 2টা দরজা ছিল। এখন আমি কিছুতেই ভেবে পাচ্ছিলাম যে আপনি সেলে মানুষের ইগ্রেস বন্ধ করার চেষ্টা করছেন, তো 2টা দরজা কী করতে রাখবেন? তো আমি যখন ওই স্থানটায় লোকেশনটায় গিয়েছিলাম তখন আমরা খুঁজছিলাম, সব কিছু ভেঙে ফেলেছে, কিছু অবশ্য ছিল না, সেলটের কিছু ছিল না, কিন্তু একটা দরজা দেখে দরজার ডেসক্রিপশনটা ওই ভদ্রলোকের সেলের 2টা দরজার একটা দরজার সাথে মিলে যায়। তখন আমি ভাবছিলাম এখানে কেন এই দরজাটা এখানে আছে, মানে একটা দরজা এক্সট্রা কেন আছে এখানে। তো পরে তখন আমরা মানে রুমটাকে আরও ভালোভাবে নিরীক্ষণ করি এবং দেখি যে আসলে রুমটাকে 3টা ভাগ করেছিল এবং মাঝখানের দেয়ালগুলো ভেঙে ফেলার কারণে ওরা মানে এটা জাস্ট একটা রুম হয়ে গেছে, আসলে ওটা 3টা সেল ছিল, ঠিকই আছে। কিন্তু ওই দ্বিতীয় দরজাটার কথা উনি যদি না বলতেন তাহলে আমরা ওই রুমটা হয়তো ভাবে দেখতাম না, কারণ সব কিছু তো প্লাস্টার করে দিয়েছিল। এটা হলো যে প্রথম পার্ট, আমরা ওনাদের কাছ থেকে কী পাই। কিন্তু একটা জিনিস আমার মনে হয় মাঝে মাঝে যে আমরা দিই, এবং যেটা হয়তো উই আর নট বেস্ট ইকুইপ টু গিভ। এই জিনিসটা আপনারা যারা এখানে ডাক্তার আছেন তারা আমাদের থেকে অনেক ভালো দিতে পারবেন। সেটা হলো এটি আমাদের কাছে মনে হয় অনেক সময় জবানবন্দি নেওয়াটা থেরাপিউটিক হয়ে যায়, কারণ ওনারা বলেন ওনারা কী ফেস করছেন এবং আর কেউ এতটা মনোযোগ দিয়ে শুনবে না, আমরা যেই মনোযোগ দিয়ে শুনবো।
ওনারা ঘন্টার পর ঘন্টা আমাদের সাথে শেয়ার করেন যে ওনারা কী ফেস করছেন, এবং অনেক সময় মনে হয় যেন যে শেয়ার করাটা ইটসেলফ বিকামস থেরাপি। যখন ওনারা আমাদের শেয়ার করেছেন আমাদের সাথে, অনেক বিশ্বাসের সাথে শেয়ার করেছেন, তখন আমরা কিছু কিছু জিনিস দেখতে পারি যেগুলো ওনাদের মনস্তাত্ত্বিকভাবে কিছু জিনিস দেখতে পারি, কিছু কিছু জিনিস আমাদের পারিবারিকভাবে দেখতে পারি। কী কী দেখতে পারি তার কিছু উদাহরণ দিই। প্রথমত, ভিকটিমদের মধ্যে টর্চারের এবং মানে এই অপহরণ এবং টর্চার এই দুটো মিলিয়ে তাদের মধ্যে কিছু ইফেক্ট রয়ে যায়। একজন ভিকটিমের কথা বলি, ওনার কথা আমি জানি কারণ আমি এরকম অনেক ভিকটিম আছে, একজনের কথা স্পেশালি বলছি, যে ওনার চারপাশের অনেকে আমাকে রিপোর্ট করেছিল যে উনি প্রচণ্ড কাঁদতেন কারণ ওনাকে প্রচণ্ড টর্চার করা হতো। তারা স্বচক্ষে সেই টর্চারগুলো দেখেছে, এবং তার প্রমাণ হলো যখন তাকে বের করা হয় তখন তার কোনো নখ ছিল না, ঠিক আছে, সবগুলো নখ তুলে ফেলেছিল। এখন ওই ভিকটিমটার সাথে তার যখন জবানবন্দি আমি নিয়েছি, আমি তখন জিজ্ঞেস করেছি যে আপনার সাথে কী করা হতো ইত্যাদিতে। সে বলেছে যে আমি অনেক কাঁদতাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে কি টর্চার করা হতো? না, ভালোই রেখেছিল। এখন আমার কাছে প্রুফ আছে, এনাফ প্রুফ আছে, এনাফ প্রত্যক্ষদর্শী আছে যে তাকে মোটেও ভালো রাখা হয়নি। ইনফ্যাক্ট তাকে এতটাই খারাপ রাখা হয়েছিল যে তার কথা অন্য বন্দীরা, যারা নিজেরাও কিন্তু টর্চারের শিকার, তারা এসে বারবার করে আমাকে ওনার কথা বলেছে যে এনার কথা এখানে খোঁজ নেন, এখানে কিন্তু একটা সমস্যা আছে। কিন্তু বাই দ্য টাইম আমি তাকে রিচ করতে পারছি, সে কমপ্লিটলি মেমোরিগুলো ব্লক করেছে, ঠিক আছে। কিছু ভিকটিম আছে যারা আমি একজন ভিকটিম পেয়েছিলাম যে আমার সাথে তার বাবা নিয়ে এসেছিল তাকে, সে বসে কিছুক্ষণ পর হাসছিল, জাস্ট হাসছিল, কারণ সে অলরেডি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, সে নর্মালি কথাই বলতে পারে না। পুরোটুক সময় তিনি হেসেছেন। তাদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি গ্রো করে অনেক সময়। ইনফ্যাক্ট একটা স্পেসিফিক বন্দি ছিল ডিজেফায়ারটা, যেখান থেকে আমি জানি যে কয়েকজনকে ছাড়ার, আমি যখন টাইমলাইন অ্যানালিসিস করেছি যে এখান থেকে ছাড়লো কেন, আমি দেখি যে তার কি, সে বন্দি আমাকে বলছে যে আপু তার কয়েক সপ্তাহ আমি সুইসাইডাল হয়ে গেছিলাম। অর্থাৎ সেই মুহূর্তে যিনি বন্দিশালার ইনচার্জ ছিলেন সে সুইসাইডের হয়তো মানে দায়ভারটা নিতে চায় নাকি বের করে দেওয়া হয়েছে তখন। এইরকম জিনিসও আমরা পাই যে তারা ভিতরে থাকতে এক পর্যায়ে সুইসাইডাল হয়ে যাচ্ছে। আমরা পাই যে তাদের মধ্যে শেম ডেভেলপ করে। শেম কীরকম করে ডেভেলপ করে? তাদেরকে যে ধরনের টর্চার করা হয় সেগুলো খুবই ডিগ্রেডিং। যেমন অনেকেই গলার স্বর নিচু করে আমাকে বলেন যে আপু বলতে পারছি না কিন্তু আমার গোপনাঙ্গেও কিন্তু, এই বলে উনি চুপ করে যান, ঠিক আছে, কারণ টর্চারটা প্রচণ্ডভাবে ডিগ্রেডিং হয়, এবং যে ধরনের ডিগ্রেডিং টর্চার হয় সেগুলো নিয়ে ওনারা বের হয়ে এসেও কথা বলতে পারেন না। আরেকটা জিনিস নিয়ে কথা বলতে হেজিটেট করেন, সেটা হলো ওনাদের ক্ষেত্রে বাথরুমে যাওয়া, বাথরুম রিলেটেড যে ট্রমাটা, 1 মিনিটের বেশি থাকলে বাথরুমের ভিতরে লোক ঢুকে বসা অবস্থায় পিটানো শুরু করতো। এই জিনিসগুলো ওনাদের ভিতরে প্রচণ্ড শেম সৃষ্টি করেন। দ্বিতীয় একটা জিনিস আমরা দেখি সেটা হলো গিয়ে যে লাইফ ইফেক্ট। একজন আমাকে বসে বলেছিল যে আপু আমি বিয়ে করেছিলাম, ঠিক আমাকে তুলে নিয়ে যাওয়ার আগে, বউকে তখনও তোলা হয় নাই, সো জাস্ট বিয়েটা হয়েছিল। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে তো নাই করে দেয়, তো বউয়ের পরিবার তখন বলে যে এটা কি, মানে তো নাই হয়ে গেছে, আল্লাহ জানে কই গেছে কি না হয়েছে। পরে আমার বউ অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। তো বাই দ্য টাইম আমি এই ভদ্রলোককে মিট করেছিলাম, অনেক বছর পার হয়ে গেছে, প্রায় অ্যাটলিস্ট 7-8 বছর পার হয়ে গেছে। এর মধ্যে ওনাকে গুম করা হয়েছে, বের করে আনা হয়েছে, জেল খাটানো হয়েছে, উনি এখন বাড়ি ফিরেছে। কিন্তু উনি ওনার সেই হারানো বউয়ের কথা, কাজ বউ হারিয়ে গেছে, বউ আর ফেরত আসেনি, আরেক জায়গায় বিয়ে করে দিয়েছে ফ্যামিলি। তো বলছে যে আমার বউটা চলে গেল, আমার ওখানে বসে কাঁদছে যে তার বউটা চলে গেল। আমার কাছে মানুষ কাঁদে এই বিষয়ে যে তার পড়াশোনাটা বন্ধ হয়ে গেল, পড়াশোনা বন্ধ হওয়ার ভালো স্টুডেন্ট ছিল, ইউনিভার্সিটিতে পড়তো, হল থেকে তুলে নিয়ে গেছে, তারপরে আর মানে সে আর পড়াশোনায় ফেরত যেতে পারেনি বের হওয়ার পরে, এবং এখন সে আয় করতে পারছে না বলে তাকে তার পরিবার বার্ডেন মনে করছে। তো সে আমাকে জাস্ট আইডেন্টিফাই করতে চাচ্ছে, আপু আমার পরিবার আমাকে বার্ডেন মনে করে, আমি কী করবো, আমার মেয়ের পড়াশোনার টাকা দিতে পারি না, চিকিৎসার টাকা দিতে পারি, আমি কী করবো? changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।